চ্যালেঞ্জেস, যেটা আমরা এখন শুনছিলাম কেপিআই নিয়ে। তো আমি আপনারা যেহেতু আপনাদের অ্যাসাইনমেন্ট ছিল, আপনারা খুব ভালো করেই করে এসেছেন। আই এম নট অ্যান একাডেমিশিয়ান, আমি একাডেমিক থিওরিটিক্যাল ডিসকাশনে যাব না। অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ কর্পোরেট হাউস আমি বলতে চাই যে কি প্র্যাকটিসটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এখানে, চ্যালেঞ্জেস যেটা হয়। প্রথমত আপনারা এটা নিশ্চয়ই পড়ে আসছেন যে কেপিআইটা ইট শুড বি স্মার্ট কেপিআই, এস ফর স্পেসিফিক। এখন স্পেসিফিক কি না এটা আমি কিভাবে বুঝবো? আমি যদি কতগুলো কোশ্চেন করে সেই কোশ্চেনের আনসারগুলো পাই তাহলে বুঝবো যে সেই কেপিআইটা স্পেসিফিক। প্রথমত এটি কি কাজ করা হবে, কে করবে, কোথায় করবে, কেন করবে, এই প্রশ্নগুলোর উত্তর যদি আমি পেয়ে যাই দ্যাট মিনস আমার সেই আমি স্পেসিফিক হলো এটা। দেন এস, তারপরে এম, এম ফর মেজারেবল। এখানে আমাকে কেপিআইটা মেজার করতে হবে, যে কেপিআইটা আমি দিব সেটা যেন মেজার করা যায়। হ্যাঁ, আমার কারেন্ট লেভেলটা কি, আমার টার্গেট লেভেলটা কি, এটা ডিফারেন্সটা যদি আমি বের করতে পারি দেন এটা হবে মেজারেবল। এখন এই মেজারেবলের কি একটা প্রবলেম হয়, অনেকেই করে কি আপনার ইফোর্টটাকে পারফরমেন্স মনে করে। ইফোর্ট কিন্তু পারফরমেন্স না, আপনার অ্যাচিভ রেজাল্টটা হবে পারফরমেন্স। ওকে, সাপোজ একজন সেলসম্যান আর সারাদিন 8 ঘন্টা ঘুরে সে 50টা দোকানে গিয়েছে, একটাও সেল করতে পারে নাই, তার পারফরমেন্স কিন্তু জিরো, তার অ্যাচিভ রেজাল্ট কিন্তু জিরো। তার কিন্তু ইফোর্ট ছিল, সে সারাদিন 9 ঘন্টা 50টা দোকানে গিয়েছে, বাট ইফোর্ট ইজ নট এ পারফরমেন্স, আপনার অ্যাচিভ রেজাল্ট। আরেকজন 2 ঘন্টা ঘুরে 3টা বিক্রি করে ফেলছে, সে কিন্তু সাকসেসফুল। হ্যাঁ, তারপরে হচ্ছে অ্যাচিভেবল। অ্যাচিভেবলটা আমাকে কিভাবে করতে হবে? আমি একটা কেপিআই, একটা গোল একজনকে দিলেই হবে না, সেটা সে পারফর্ম করার জন্য তাকে আমার তার যে লজিস্টিক সাপোর্ট গুলো আছে, যেমন তাকে আমার প্রথমত তার ম্যান পাওয়ার লাগবে, সে ম্যান পাওয়ার দিতে হবে, তাকে আমার মানি দিতে হবে, তার রিসোর্স যে বাজেটিং সেই বাজেটটা দিতে হবে, তারপরে তাকে আমার টাইম দিতে হবে, সেই কাজটা করার জন্য কতটুকু টাইম দরকার সেই টাইমটা আমাকে দিতে হবে। এখন টাইমের ক্ষেত্রে আমরা যে অবশ্যই আমরা কি করি যে যেই কাজটা করতে হয়তো 10 দিন লাগবে তাকে আমি 5 দিন সময় দিচ্ছি, তাহলে সেটা অ্যাচিভেবল না। সো আমি এটাকে অ্যাচিভেবল বলতে পারি না। দ্যাট মিনস সেখানে আমার অপরচুনিটিও থাকতে হবে, তবে সেটা অ্যাচিভেবল হবে। তারপরে আসছে রেলিভেন্ট, আর ফর রেলিভেন্ট, এবং যেই টার্গেটটা আমি তাকে দিচ্ছি সেটা আমার বিজনেস প্রসেসের সাথে, আমার কর্পোরেট গোলের সাথে সেটা অ্যালাইন কিনা, একটা রেলিভেন্ট কিনা সেটা আমাকে দেখতে হবে। এবং নট অনলি দ্যাট, সেই পার্সনটার সাথে অ্যালাইন কিনা, সেই পার্সনটার সেই ক্যাপাবিলিটি বা সেই কম্পিটেন্সি আছে কিনা সেই কাজটা করার জন্য। যদি যদি না থাকে তাকে ট্রেনিং দিতে হবে, তবেই সেটা রেলিভেন্ট হবে। এন্ড লাস্ট হচ্ছে টাইম বাউন্ড। প্রত্যেকটা কাজেরই একটা টাইম ফ্রেম থাকতে হবে। এটা এরকম যে আনলিমিটেড কাজের সময়ের জন্য আমি একটা কাজ দিয়ে দিলাম। এখন এই টাইম সেটের সময় আমাদের যেটা অনেকে প্রবলেম হয়, আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আমরা এক্সটার্নাল ফ্যাক্টরগুলোকে কনসিডারে আনি না, কিন্তু আমার টাইম ফ্রেমের জন্য এক্সটার্নাল ফ্যাক্টরগুলো আনতে হবে। যেমন ধর আমি বিস্কিট কোম্পানিতে ছিলাম, অলিম্পিকে ছিলাম। বিস্কিটটা হয় কি দুইটা সিজনে খুব কম সেল হয়, একটা হচ্ছে রোজার সিজনে আর হচ্ছে ফলের সিজনে, আপনার জ্যৈষ্ঠ মাসে যখন ফল আসে বাজারে, এবং রোজার সিজনে মানুষ বিস্কিটটা কম খায়। এখন জানুয়ারি ফেব্রুয়ারি বা সারা বছর একটা সেলসম্যানের যে টার্গেট থাকবে, এখন আমি যদি তাকে রোজার মাসে সেই টার্গেটটা দিয়ে দেই বা ফলের সিজনে সেই টার্গেটটা দিয়ে দিই, তাহলে সেটা স্মার্ট কেপিআই হলো না, কারণ ওই সিজনে তো আমার এই কাস্টমার এটা খায় না। তো এখন তাকে তো আমি তখন আমাকে প্রমোশন দিতে হবে যে একটা কিনলে 2টা ফ্রি, এরকম কিছু একটা দিয়ে তবে তার টার্গেটটা সেট করতে হবে। আর টাইমটা একটা বিশাল ফ্যাক্টর। আবার কখনো কখনো দেখা যায় যে আমাদের দেশে পলিটিক্যাল আনরেস্ট থাকে, তখন পলিটিক্যাল আনরেস্টের জন্য কি হয়, আমার ট্রান্সপোর্টেশনের প্রবলেম হয়। ট্রান্সপোর্টেশনের প্রবলেম হলে তখন তো আমার ডেলিভারি বন্ধ থাকে। এখন ওই সময়ে যদি আমি সেম টাইমটাকে দেই তাহলে কিন্তু আমার সেটা অ্যাচিভেবল বা স্মার্ট কেপিআই হলো না। এখন আরো যে চ্যালেঞ্জগুলো হচ্ছে আমাদের, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের নবী ভাই যেটা বললেন, আমার বিজনেসের সাথে অ্যালাইন হয় না। আর একটা হচ্ছে আমার যে সুপারভাইজাররা থাকছেন তারা কিন্তু স্মার্ট কেপিআই সেটিং এ ঠিকমতো সেটিং করতে পারছেন না। দ্যাটস দ্য মেইন প্রবলেম। এখানে একটা বিশাল সমস্যা হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের সুপারভাইজারদেরকে আগে ট্রেন করতে হবে, আমার ম্যানেজমেন্টকে আগে মাইন্ডসেট করতে হবে, ম্যানেজমেন্টকে ট্রেনিং করতে হবে যে কেপিআই কি, কেন কেপিআই করবো, আদৌ আমি করবো কিনা, এবং যারা সুপারভাইজার আছেন তাদেরকে ট্রেন করতে হবে তারা কিভাবে কেপিআইটা সেট করবে। এখন এখানে আমি একটু বিজনেসে চলে যাই, যেহেতু আমি কর্পোরেট লোক। তো আমি যেই ডে টু ডে লাইফে যেই ফেজগুলো করছি, মনে করেন যে আমার
একটা চ্যালেঞ্জ হয় যেটা আমি টাইমলি আমার কেপিআই অ্যাসেসমেন্ট ফর্মগুলো, অ্যাসেসমেন্ট রিপোর্টগুলো আমি পাচ্ছি না। কিভাবে পাচ্ছি না? মনে করেন যে এইচআর ডিপার্টমেন্টের একজন এক্সিকিউটিভ, তার কেপিআই দেওয়া আছে, তার নিজের কেপিআই হচ্ছে টাইমলি প্রত্যেকটা ডিপার্টমেন্টের কেপিআই অ্যাসেসমেন্ট রিপোর্ট নিয়ে আসা, এটা কোয়ার্টারলি হোক, এটা বাই অ্যানুয়াল হোক, বা কোয়ার্টারলি হোক, বা হাফ ইয়ারলি হোক। তো সেটা টাইমলি হচ্ছে না। কিরকম হচ্ছে না? ধরেন তাকে পাঠানো হলো সেলস ডিপার্টমেন্টের হেডের কাছে, সে গেল যে স্যার আপনাদের ডিপার্টমেন্টের কেপিআই কোডগুলো তো আমি এখনো পাইনি। তো উনি বলছে আরে ভাই রাখেন আপনার কেপিআই, আমি আছি সেলস নিয়ে ব্যস্ত, আমার সেলস পড়ে গেছে, ম্যানেজমেন্ট আমাকে প্রেশার রাখছে, আমি সেল তুলতে পারছি না, আপনি আছেন আপনার কেপিআই নিয়ে, সরি আমি এখনো দেখার সময় পাই নাই, আমি করে রাখবো, আপনি এসে নিয়ে যান 2 দিন পরে। তো তার তো কেপিআই সেটা সে কালেক্ট করতেই হবে, সে 2 দিন পর আবার গেল, তারপর স্যার গিয়ে দেখে যে সে সেলস করে চলে গেছে, 1 মাসের জন্য সারা বাংলাদেশে সেলস করে চলে গেছে। তার ওই ছেলেটা কেপিআই কিন্তু ফিল আপ হলো না, সে কিন্তু টাইমলি কোয়ার্টারলি রিপোর্টটা সে পেল না। আবার কখনো কখনো এরকমও হয় যে গেছে, ঠিক আছে বসেন, আমি তো ভুলে গেছিলাম কাজের চাপে, আচ্ছা বসেন আমি করে দিচ্ছি, তাকে বসায় 10 মিনিটের মধ্যে কোনো রকম একটা দেওয়ার জন্য আমি একটা দিয়ে দিলাম, আমার কিন্তু অ্যাসেসমেন্ট রিপোর্টটা ঠিক মতো হলো না। এই যে প্রবলেমগুলো। তারপরে আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে আপনার এই যে ডেটাগুলো প্রিজার্ভ করছে না, ডকুমেন্টেশন হচ্ছে না আমার কেপিআই যদি আমার ডকুমেন্টেশনটা না হয়, সেই ক্ষেত্রে আমার কেপিআই যে বেনিফিটগুলো আমি সেটা পাবো না। কারণ কেপিআইটা করার উদ্দেশ্য কি? শুধু যে আমার সে টার্গেটটাকে অর্জন করে শুধু তাই না, তার নিজে ওই ব্যক্তির যে ফল্টগুলো আছে বা যে ল্যাকিংসগুলো আছে, তাকে যে আমি নেক্সট টাইমে ট্রেনিং দিব, তার যেখানে যেখানে ফল্ট আছে সেইখানে আমরা ট্রেনিং দিব। ওই রিপোর্টটা তো বের হয়ে আসবে সেই কেপিআই রিপোর্ট থেকে, সেই কেপিআই রিপোর্টগুলো সুপারভাইজাররা প্রপারলি ডকুমেন্টেড করছেন না। দ্যাটস আরেকটা প্রবলেম। আরো কিছু প্রবলেম ফেস করতে হয়, যেমন ধরেন আমরা কখনো কখনো দেখি যে এই কেপিআই রেজাল্ট থেকে যে আমাদের এমপ্লয়ীদেরকে যে রিওয়ার্ড করার কথা, সেই রিওয়ার্ডটা টাইমলি হচ্ছে না। রিওয়ার্ডটা যদি টাইমলি না হয়, এই সবগুলো যদি অ্যালাইন করা, আমি যখন কোয়ার্টারলি রিপোর্ট বা অ্যানুয়াল রিপোর্ট সময় মতো পাচ্ছি না, তখন সেটা পিছিয়ে যাচ্ছে। পিছিয়ে গেলে কি হবে? তখন পরবর্তী বছরে গিয়ে কি করছে, 2 বছরটা একসাথে দিচ্ছে, এমপ্লয়ি কিন্তু ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, তখন কি করছে, সুইচ করছে। আমি একটা প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স শেয়ার করি, আমার এই ডোরিং পাওয়ারে এটা সপ্তাহখানেক আগের ঘটনা, খুব রিয়েল লাইফ একটা এক্সপেরিয়েন্স। যে আমাদের এক ভদ্রলোক আছেন, উনি জিএম ওএনএম এর অপারেশন এন্ড মেইনটেনেন্স এর, আমি নাম মেনশন করবো না, তাকে অনেকেই চেনেন। পাওয়ার সেক্টরে উনি খুবই মানে ইনফ্লুয়েন্সিয়াল একজন ব্যক্তি, এতটাই উনি বোঝেন এই এইচএফও বেস পাওয়ার প্ল্যান্ট, এরকম লোক পাওয়া খুব টাফ। এনিওয়ে উনি আমাদের জিএম হিসেবে আছেন। তো লাস্ট যে ইনক্রিমেন্টটা হয়েছে ওনার, এটা কিন্তু ওনার এক্সপেকটেশন লেভেল অনুযায়ী হয় নাই, বা ওনার যে ক্যাপাবিলিটি, সেই ক্যাপাবিলিটি অনুযায়ী সেটা হয় নাই। একটা গড়ে একটা ম্যানেজমেন্ট করেছি, অন্যদের যেভাবে করেছে, বাট গড়ে একটা দিয়ে দিয়েছে, সেন্ট্রাল টেন্ডেন্সি যেটাকে বলে, সেন্ট্রাল টেন্ডেন্সিতে গড়ে সে একটা ইনক্রিমেন্ট পেয়েছে। তার ফলে যেটা হয়েছে, সে কোন রিঅ্যাক্ট করেন নাই। মাসখানেক পরে উনি গভর্নমেন্ট ওন একটা পাওয়ার প্ল্যান্টে অফার পেয়েছেন। অফার পাওয়ার পর উনি 1 মাস টাইম রেখে রিজাইন দিয়েছেন। রিজাইন দেওয়ার পর ম্যানেজমেন্টের ঘুম হারাম হয়ে গেছে। উনাকে অনেক কনভিন্স করার চেষ্টা করা হয়েছে, বাট ফেইল্ড। তো আমরা 1 মাস ওনার রিপ্লেসমেন্ট খুঁজলাম, কোনো রিপ্লেসমেন্ট পাচ্ছি না। যে উনি যে লেভেলের, সেই লেভেলের রিপ্লেসমেন্ট আমরা করতে পারি নাই। লাস্ট যেদিন ওনার ওয়ার্কিং ডে, সেদিন এমডি সিইও ওনার সাথে বসছে, ভাই আপনি যা বলেন আমরা তাই রাখবো, আপনাকে আপনি খালি বলেন কি করতে হবে। দ্যাট ওয়াজ নট দ্য রাইট টাইম। যদি টাইমলি তারা রিওয়ার্ডটা ঠিকভাবে দিতেন, তাহলে কিন্তু আজকে সেই সমস্যা হতো না। তারপরে কি হয়েছে, উনি তো ওনাকে সিইও করতে হয়েছে, ওনার স্যালারি 1 লাখ টাকা বাড়ানো হয়েছে, এবং শুধু তাই না, উনি যে শর্তগুলো দিয়েছেন, উনি যেই লেভেলে উনার এম্পাওয়ারমেন্ট চেয়েছেন, ম্যানেজমেন্ট তাকে দিতে বাধ্য হয়েছে যে এই লেভেলে আমি যা বলবো তাই হবে, ম্যানেজমেন্টের কথা আমি শুনবো না। শুধু তাই না, উনাকে যেহেতু স্যালারি বাড়ানো হয়েছে, সিএক্সও লেভেলের সবার স্যালারি বাড়ানো হয়েছে, ওইটাকে হারমোনি করার জন্য। তাহলে চিন্তা করেন ম্যানেজমেন্টের কত লস হলো। শুধু টাইমলি ওই 1 লাখ টাকার জায়গায় যদি ওনাকে আরো 30-40 হাজার টাকা বাড়াই দিলে কিন্তু উনি স্যাটিসফাইড হতো। কিন্তু এই টাইমলিটা হয় নাই। টাইমলি যদি আজকে এই রিওয়ার্ডটা হতো, তাহলে এত বড় বিপর্যয় বা এত বড় একটা, এবং এই মেন্টালি এই 1 মাস ম্যানেজমেন্ট মেন্টালি প্রচন্ড প্রেসারে ছিল। কারণ আমাদের গত পরশুদিন আমাদের নতুন একটা প্ল্যান উদ্বোধন হয়েছে। তো উনি যদি না থাকতেন, তাহলে আমরা এটা উদ্বোধন করতে পারতাম না। 450 কোটি টাকার প্ল্যান একটা ব্যক্তির জন্য বসে যেত। সো
এটা এদিক দিয়েও আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে আমরা যখন কেপিআই যদি চালু করি রিওয়ার্ডটাকেও টাইমলি যেন অ্যালাইন করা যায়। আরেকটা চ্যালেঞ্জ যেটা হয় সেটা হচ্ছে যখন কেপিআইটা খুব বেশি হয়ে যায়, একটা ব্যক্তির কেপিআই যখন খুব বেশি হয়ে যায় তখন কিন্তু সে আর অ্যালাইন করতে পারে না, সেটা কমিউনিকেট করতে পারে না, তখন এটা হ্যাপেজার্ড হয়ে যায়, এটা হিতে বিপরীত হয়ে যায়। হ্যাঁ, তো আমরা যখন আমরা যারা হেড অফ এইচআর বা ম্যানেজার লেভেলে আছি কেপিআই যখন আমরা সেট করব তখন কিন্তু এই ব্যাপারে আমরা একটু কেয়ারফুল থাকবো যেন কেপিআইটা খুব বেশি না হয়ে যায়। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। আমরা মনে হয় খুব বেশি প্র্যাকটিক্যাল কিছু কথাবার্তা অলরেডি শুনেছি আমরা। তো আমরা